শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, বাতাসে এখন শিউলি আর ধুনুচির গন্ধ, মনে আনন্দের ঢেউ, এবং এই আনন্দটা অনেক বেশি বেড়ে গিয়েছে কারণ সামনেই আসছে শারদীয় দুর্গোৎসব। এবং উৎসব মানেই হলো রং আর সৌন্দর্যের এক অপূর্ব সম্মিলন, আর সৌন্দর্য ফুটে ওঠে পোশাকে, শিল্পে, মননে। এবং আজকে তারকা কথনের সেটে আমরা কথা বলবো পোশাক নিয়ে, কথা বলবো শিল্প নিয়ে। এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন দুজন অতিথি, এবং তাদের মধ্যে একজন যিনি আধুনিকতা এবং রং এই দুটিকে দারুণভাবে মিলিয়ে আমাদেরকে দারুণ সব পোশাক উপহার করেন। দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, আমাদের সঙ্গে আছেন বিশ্ব রং বাই বিপ্লব সাহা। আমাদের সাথে আছেন বিপ্লব সাহা, এবং আমাদের সঙ্গে আছেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল মুখ, যিনি আসলে শত চরিত্রকে প্রাণ দিয়েছেন এবং আমাদের মাঝে বাংলা যেই আমরা চলচ্চিত্রগুলি দেখি সেগুলোকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের সকলের ভীষণ প্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্বাগত দুজনকেই এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আমরা শুরুতেই যেমনটি বলছিলাম, রং সৌন্দর্য সব কিছু যেন একসাথে মিশে আছে। শুরুতেই একটু জানতে চাইবো বিশ্ব রঙের এবার পুজোর প্রস্তুতি সম্পর্কে। বিশ্ব রঙের পুজো যে প্রস্তুতিটা হয়, এটা আসলে বছর ব্যাপী প্রস্তুতি চলতে থাকে, আর এই সময়টা এই একটা মাস প্রেজেন্টেশন চলে আর কি। এবং কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো তো 2-3 বছর ধরে ডেভেলপমেন্ট চলে। আর যেহেতু সবসময় চেষ্টা করতে হয় নতুন কিছু, মানুষ এত অধীর আগ্রহে বসে থাকে যে পহেলা বৈশাখের একটা বিশ্বরঙের কিছু না হইলে হয় না, দুর্গাপূজা একটা না হইলে হয় না, তখন টেনশন বাড়তে থাকে। আগে যেমন আনন্দ লাগতো, এখন টেনশন বাড়ে, দায়িত্ব বেড়ে যায় মনে হয়। তো দেশের বাইরে মানে অগণিত ভক্তরা আছেন যারা আসলে যে কোনো উৎসব পার্বণ আনন্দে দেখা যায় বিশ্বরঙে একটা কালারফুল পোশাক চায়, সেটা ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, পরিবারের সবার জন্য। তো এই বছরও ঠিক তেমনিভাবে আমরা ফ্যামিলি কালেকশন অনেকগুলো করেছি, এবং অনেকগুলো প্রায় 8 থেকে 10টা কনসেপ্টে আমরা কাজ করেছি। সেই কনসেপ্টগুলো যেমন আমরা ঋতুকে ধরেছি, তেমনি আমরা দেবীর, দুর্গা মার মানে রিলেটেড যে পূজা রিলেটেড যে ধরনের মোটিভ থাকে সেগুলোকে নিয়ে কাজ করেছি। তারপর দেখা গেছে যে কোনো পেইন্টারদের, যেগুলো হতে পারে মধুবনী পেইন্টিং, তারপর আমাদের পাবলো পিকাসো যে আমাদের মাস্টার পেইন্টার, তার কাজ নিয়ে কাজ করেছি। তারপর আমাদের পটচিত্র নিয়ে কাজ করেছি, লক্ষ্মীসরা নিয়ে কাজ করেছি। এই সব কনসেপ্টগুলোই আসছে পুজোকে ঘিরে, এবং অবশ্যই আমরা সকালের সাজ রাতের সাজ ভাগ করে কাজগুলো করেছি। বাহ, চমৎকার। মানে বরাবরের মতোই খুব ডিটেইলড এবং নতুন কিছু আনবার চেষ্টা করেছেন বিশ্ব রঙের কাছ থেকে। এবার যারা আসলে পুজোর সাজ নিয়ে খুব বেশি আগ্রহী এবং কেনাকাটা নিয়ে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে গিয়েছে, তারা কোনো চিন্তা না করেই আসলে বিশ্ব রঙে অনেক ভেরিয়েশন, বরং তারা কনফিউজ হয়ে যায়। কালকে যেমন অস্ট্রেলিয়া থেকে রাত, তখন অনেক রাত, হঠাৎ হোয়াটসঅ্যাপে কল, বলে কি ছবি দিয়ে বলতেছে এইগুলো চাচ্ছি, একটু দাদা আপনি প্লিজ একটু ম্যানেজ করে আমাদের বলে দেন, করে দিতে কাজগুলো। আমি দেখেন আপনি ফেসবুকে হয়তো আরো ডিজাইন পাবেন, সে তখন না আগেরগুলি না, এবার নতুনগুলো দেখেন। মানে সে 2-3 বার করে আমাকে ছবি পাঠাচ্ছে, ওইগুলি আমাকে, তার কনফিউজ হয়ে যাচ্ছে, একটার চেয়ে একটা এত সুন্দর হয়, মানে যা যা কনফিউজ করে, ওর তো লাগবে 1 সেট বা 3 সেট এরকম, তো দেখা যাচ্ছে যে কনফিউজ থাকে। তো এই বছর যেমন আমাদের কাজগুলো এমন ভাবে হয়েছে যাতে করে আসলে যে কেউ শোরুমে গেলে কনফিউজ থাকবে। তবে অনলাইনে আমরা অনেকেই বলে রাখছি, অনেকে হয়তো পেজ খুলছে, কিন্তু পেজে আসলে অনেক কিছু দিচ্ছি না, কেন এত কপি হচ্ছে, সেই জন্য আমরা পেজে অনেক ডিজাইনই দিচ্ছি না। আচ্ছা, আমরা বিশ্ব রঙের কালেকশনগুলো নিয়ে কথা বলছিলাম প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে এবার বিশ্ব রঙের পুজোর কালেকশনগুলো আমরা দেখে আসি।
চমৎকার সব কালেকশন আমরা দেখে আসলাম এবং প্রত্যেকটা কালেকশনে প্রতিবার পুজোর মতোই আমরা দেখলাম এবারও ইউনিক সব ডিজাইনে আপনি পোশাকগুলোকে রাঙিয়েছেন। আশা করি যে সবার ভালো লাগবে। তাহলে পরে সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর কালেকশন দেখতে কিনতে হলে চলে যেতে হবে বিশ্বরঙের শোরুমে। আমরা আবারও আসছি বিপ্লব আপনার কাছে। আমরা এবার চলে যেতে চাই অপু বিশ্বাস আপনার কাছে। পুজো নিয়ে তো কথা বলছি, পুজোর সাজ নিয়ে, এবং আমি পরিচয় দেওয়ার সময় বললাম চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর বাইরেও যে আপনার আরো অনেক পরিচয় আছে, তার মধ্যে একটি পরিচয় আপনি এখন উদ্যোক্তা, আপনার একটি পার্লার রয়েছে। আমরা আপনার পুজোর সাজ সম্পর্কেও শুনবো, ফ্যাশন সম্পর্কেও শুনবো, এবং একই সাথে আপনার এই নতুন যে একটা ভেঞ্চারটি সম্পর্কেও একটু শুনবো। থ্যাংক ইউ আপনাকে। প্রথমে আমি দাদাকে ঘিরেই বলি, বিশ্বরঙের মধ্যে যে সৌন্দর্যটা খুঁজে পাওয়া যায় সেটি হচ্ছে যে পুজোকে কেন্দ্র করে আমাদের চিন্তা করতে হয় না যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন আমরা কি পরবো, মন্দিরে কি পরে যাব। দাদার ডিজাইন করা শাড়িগুলোর মধ্যেই না ফুটে ওঠে যে আমি ষষ্ঠীর দিনে হয়তো এই শাড়িটাই পরতে পারি, আমি অষ্টমীর দিনে এই শাড়িটাই পরতে পারি। আর ইনফ্যাক্ট চলচ্চিত্র যেহেতু বলছেন, ওটাকেও ঘিরে বলি, যেমন আমার সিনেমা রিলিজ হয়েছে, আমার সিনেমার টোটাল গান একটা শাড়িতে সে লিখে ফেলেছে। এবং আমার যে পোস্টারগুলো হয়, যে পোস্টারগুলো আমরা সিনেমা হলে দেখি বা পুরো দেশে আমরা বা পুরো বাংলাদেশে আমরা যেমন হলের সামনেগুলো লাগাই, ওই পোস্টারগুলো কিন্তু দাদা মানে শাড়িতে ফুটিয়ে তোলে। তো দাদার স্পেশালিটিটাই হচ্ছে যে কোনো উৎসবকেই না ওনার এই ফ্যাব্রিকের মধ্যে ফুটিয়ে তোলে। এটা অন্য রকমের একটা ভালোবাসা। আমি খুব গর্ব করেই বলবো, কারণ খুব টুকটাক করে হলেও কাজের সুবাদে হোক, ব্যক্তিগত জায়গা থেকে হোক, আমরা কিন্তু দেশ বিদেশ কিছুটা ঘুরেছি। সেটা আমরা ইউরোপ বলি, আমেরিকা বলি, এশিয়ার যে কান্ট্রি বলি না কেন, আমি না কান্ট্রিগুলোতে ওই রকম ঐতিহ্য বহন করে ওই রকম সাজ পোশাক কিন্তু আমি দেখিনি। সো আমি রিয়েলি প্রাউড। হয়তো বা সে আমার নিজের দাদা, কাছের দাদা দেখে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু এটা যদি আমরা নাই চিনতাম তাকে, তাহলে কিন্তু গুরুত্বটা বোঝা যেত যে না, আসলে একটা মানুষ এই প্রত্যেকটা প্রতিচ্ছবি সেই ফ্যাব্রিকের মধ্যে যে তুলে ধরে, এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তি। আর সেকেন্ডলি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ যে আসলে উদ্যোক্তা, এটা আমার একটা দায়িত্ববোধ। যেহেতু আমার সিগনেচার বেবি বিউটি পার্লার একটি প্রতিষ্ঠান আছে, এটার কারণ হয়েছে যে এই যে আমাকে দেখলেই সবাই বলে যে আমার ফেস বা আমার সৌন্দর্য কিভাবে আমি সৃষ্টি করছি। প্রত্যেকটা জিনিসই না একটা মেনটেন করতে হয়। সেটা হতে পারে আমার ঘর দোয়ার, হতে পারে আমার সাজ পোশাক, হতে পারে আমার ফার্নিচার, যেটাই হোক না কেন। তো আমরাও কিন্তু সেটার ব্যতিক্রম নয়। তো পার্লার মানেই হচ্ছে আমার কাছে মনে হয় যে নিজেকে সুন্দর করে আবার সৃষ্টি করা, কনফিডেন্স বাড়ানো। তো ওই জায়গা থেকে যেহেতু সামনেই পুজো, আর আমার কাছে মনে হয় যে পুজোর সাজ মানেই না একটা শান্তি বা প্রশান্তি কিছু। আমাকে দেখে যেন মনে হয় যে আমাকে দেখে খুব ঠান্ডা লাগছে, শান্তি লাগছে। যেমন আজকে ভীষণ সুন্দর লাগছে। এবং আজকে তো সৌন্দর্যের রহস্য অবশ্যই সিগনেচার বেবি বিউটি পার্লার, পাশাপাশি বিশ্বরঙে একদম নতুন এক্সক্লুসিভ শাড়ি, যেটা মানে দাদার একটা জিনিস আমি খুব পছন্দ করি। হয়তো অন্যান্য নায়িকারা শুনলে দাদা শত্রু হয়ে যেতে পারে। দাদার ফ্যাক্টরিতে প্রথম যেটা করে, কোনো প্রোগ্রাম হলে আগে আমাকে পাঠিয়ে দেয় যে তুই পরে আয়। আচ্ছা, এই শাড়িটা আসলে আমার অনেক দিনের পরীক্ষা নিরীক্ষার পরে করা, এবং আমার অনেক মানে কালকে পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত ঠিক করতে পারছিলাম না, এইটা না এইটা, এইটা না এইটা। মনে হচ্ছে একটা ছোট্ট ডিটেইলিং বলি, মানে লাইক আমি যে ব্লাউজটা পরেছি এটা কিন্তু একটা ফতুয়া। আচ্ছা, একটা ফতুয়া, যদিও হয়তো বা আমাদের দেখানোর সুযোগটা নেই, তবে বিশ্বরঙে যে কোনো আউটলেটে গেলে হয়তো বা এটা ডিটেইলিংটা দেখতে পারবে। তো এই যে তার একটা ডিফারেন্ট কনসেপ্ট, আমরা ব্লাউজ মানে তো বুঝেই থাকি এটা এরকমই হবে, এর বাইরে যাওয়া যাবে না, কিন্তু সেটাই ব্যতিক্রম ভাবে চলে আসে বিশ্বরঙে। একদমই তাই, এবং পুরো কালার কম্বিনেশন সেটাও কিন্তু চমৎকার, মানে দারুণ লাগছে সব মিলিয়ে যেরকমটা আপনি বলছিলেন। ঈদের সময়, সরি, পূজার সময় কিন্তু এত গরম থাকে, এই বৃষ্টি, এই গরম, অনেক গরম থাকে। এবং রাতের বেলা যখন আমি দেখি, যখন পূজা মণ্ডপগুলোতে মানুষ ঘুরতে যায়, মানে সকাল বেলাটা কিন্তু সব কটন শাড়িগুলো সাধারণত অঞ্জলি দিতে মণ্ডপে ঘুরে বেড়ায়, কিন্তু রাতের বেলা একটু ফ্যান্সি শাড়ি, সিল্ক মেটেরিয়ালটি পছন্দ করে। তা এইটা কালারটা দেখলে আমার সুবর্ণা আপা যদি থাকতেন, এটাকে বলতে কি লজেন্স শাড়ি, সুবর্ণা আপা লজেন্স শব্দটা খুব ব্যবহার করে। এইটাকে দেখে ওই ফিলটা আমার ওরকম লাগছে, এবং শাড়িটা যখন বানাচ্ছিলাম আমার অপুর কথা মাথায় ছিল, সত্য কথা। এবং আজকে ভালো লাগছে, একটা চ্যানেলেরকে থ্যাঙ্কস দিতে হয়, চ্যানেলের কারণে আজকে অপু এই শাড়িটা পরে মঞ্চে। এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু দাদা অবশ্যই কালার কম্বিনেশন করে, দাদার এটা একটা স্পেশালিটি। আমি যেহেতু জানি যে দাদার এটাতে প্রচুর কালার থাকবে এবং খুব শকিং কালারগুলো এখানে কিন্তু রয়ে গেছে।
আমি তখন মেকআপটাকে খুবই লাইট করে ফেলেছি, মানে হয়তো বা স্ক্রিনে আমাকে দেখলে বুঝতে পারছে, এবং যেটার ফলেই কিন্তু আপনার লুকটা একেবারে স্নিগ্ধ সুন্দর। আমার ওভারঅল ফ্যাশন বলতেই আমার কাছে মনে হয়, সাজ বা পোশাক বলতে মনে হয় আমাকে দেখলে যেন শান্তি লাগে, অস্থিরতা লাগে। না আসলে আমি যেটা বলি, অপুর আজকে তো নায়িকা অপু আসে না, এখানে আসে আসলে উদ্যোক্তা অপু। একদম। এবং যেমন বলছিলাম আমাদের গ্রিন রুমে বলছিলাম যে ডান পাশে সবসময় কানিজ আলমাস খান বা কোনো কোনো বিউটি এক্সপার্ট, এই বিশেষ প্রোগ্রামগুলোতে অলওয়েজ গেস্ট হিসাবে আমার সাথে, বা আমি ফ্যাশন ডিজাইন একজন বিউটি এক্সপার্ট থাকে আমার সাথে, এরকম অনেক অজস্র কত 30 বছর অজস্র প্রোগ্রাম আছে বিভিন্ন চ্যানেলে। আজকে ভালো লাগছে আজকে নায়িকা অপু বসে নাই, একজন বিউটি পার্লারের ওনার, একজন উদ্যোক্তা বসেছেন, এবং যেটা হচ্ছে ওর আসলে রিলেটেডই কিন্তু কাজটা, কারণ ওকে তো সবসময় মেনটেন করতে হয়, এবং এইটাই তো আসলে মানুষ জানতে চায় যে কত সহজে কত সিম্পল মানে থাকা যায়, কত ফ্রেশ থাকা যায়, স্নিগ্ধ থাকা যায়। এই স্নিগ্ধ থাকাটাই আসলে কষ্ট, সেই কৌশলটাই হয়তো অপু তার যারা অপুর পার্লারে যাচ্ছে ওখানে গিয়ে তার সাথে কথা বলতে পারছে, সরাসরি দেখা করতে পারছে এবং তার থেকে টিপস নিতে পারছে। আমি মনে করি পার্লার তো লাখো লাখো পার্লার, কিন্তু এইরকম সঠিক ওয়েতে যে সৌন্দর্য চর্চার যে বিষয়টা, এটা কিন্তু খুব কম মানুষই করে থাকে। যে এরকম একটা, আমি বলি এই শাড়িটা হয়তো অনেকে কিনবেন শোরুম থেকে, তারা যে কি কি সাজ দিবেন আমি তো টেনশনে আছি। আমি মনে করি এটা একটা আসলে মেসেজ যেতে পারে যে পুজোর দিনে কেউ যদি এই শাড়িটা কেনে তাহলে সে এরকম একটা স্নিগ্ধ সুন্দর সাজ দিতে পারে। এবং এই স্নিগ্ধ সুন্দর সাজের জন্যই হয়তো দাদা তার যে কোনো নতুন শাড়ি সে বানালেই সেটা অপুদির জন্য পাঠিয়ে দেয়। আমি বললাম না, এবং দাদার একটা আমার প্রতি কনফিডেন্স সবসময় কাজ করে। দাদার পোশাকগুলো আনার পর না আমি চিন্তা করে ফেলি যে এইটার সাথে তাহলে আমি এই গেটআপটা নিব, আচ্ছা এটার সাথে আমি এই সাজ পোশাকটা নিলে প্রপার আমি ড্রেসটাকে প্রেজেন্ট করতে পারবো। আরেকটা জিনিস আমি বলি, ওর একটা বিষয় খুব লক্ষ্মী বলবো এই জায়গাটাকে, সেটা হচ্ছে যেটা মোয়াপুর আছে, তুমি কি চাও, এই শব্দটা আমার মনে আছে আমরা যখন প্রথম বরিশাল ওপেনিংয়ে গেছি, সত্য তখন অপুর সাথে আমার অত ক্লোজ না, তাই না? আমি না অবাক হয়ে গেছিলাম, যেটা অনেকে বলে যে মোয়াপুর সাথে আমার এত বন্ধুত্ব, এত ক্লোজ, আমরা ফ্যামিলি মেম্বার এরকম। তো এই একটা জিনিস আমি মনে করি সঠিক শিল্পীর এটাই করা উচিত। অনেক আর্টিস্টদের সাথে যেহেতু গত 30 বছর আমার সেই লেজেন্ডারি অনেক আর্টিস্ট থেকে কাজ করে করে আজকে সাদিয়া আইমান পর্যন্ত, তো জিনিসটা হচ্ছে কি খুব কম মানুষই আছেন যে এই শব্দটা বলে তুমি কি চাও বা তুমি যেটা পাঠাও, মানে কোনো অপশন নাই কিন্তু। এবং এই যে বিষয়টা, এই যে কনফিডেন্সটা, নির্ভরতাটা যে দাদা যেহেতু পাচ্ছে ঠিক আছে, কারণ এটা কোত্থেকে আসলে যখন নিজের উপর কনফিডেন্ট থাকে মানুষ কিন্তু তখন ওই জিনিসটা কোনো কেয়ার করে না, যে ঠিক আছে একটা যদি সাদা থানও পাঠিয়ে দিও বুঝবে সাদা থানটা পরে কিভাবে এখানে বসতে হবে। এইটা আসলে শেখার ব্যাপার আছে, কনফিডেন্টলি যে আমাকে যা দিচ্ছে আমি পরে এটা কনফিডেন্টলি এটাকে প্রেজেন্ট করা যাচ্ছে। একদম, এটাতে নিজের প্রতি কনফিডেন্সটা যেরকম বেশি থাকছে, একই সাথে আমাকে যে পাঠাচ্ছে সেও যে আমাকে কোনটা ভালো লাগবে এটা বুঝেই পাঠাবে, সেটাও একটা বিষয় চলে আসে। আমরা আসলে কথা বলছিলাম উদ্যোক্তা অপু বিশ্বাসের সাথে। কেমন লাগছে আসলে উদ্যোক্তা হিসেবে পরিচয় পেতে এবং একই সাথে এই সেক্টরটাতে কাজ করতে? নতুন নতুন পরিচয় যখন আমাকে প্রেজেন্ট করা হয় সত্যিই ভীষণ ভালো লাগে। আর এই উদ্যোক্তার সাথে না, মানে যেহেতু আমি একজন নারী এবং পার্লার বিজনেসের সাথে ম্যাক্সিমাম নারীরাই থাকে, তো এই জার্নিটার কারণে আমি অনেক নারীদের কাছাকাছি যেতে পেরেছি, তাদের অনেক ভালো লাগা মন্দ লাগার সাথে নিজেকে সংযুক্ত করতে পেরেছি, এবং বেশ কিছু নারীদেরকে এমন আমি দেখেছি যে এই বিজনেসটার কারণে তারা স্বাবলম্বী হয়েছে, পারিবারিকভাবে যেটাই হোক না কেন স্বাবলম্বী হয়েছে। তো অনেকের না ইতিহাস, উত্থান পতন, দুঃখ কষ্ট, ছায়া জড়ানো অনেক কিছু শুনেছি। তো নায়িকা অপু বিশ্বাস তো আছে অবশ্যই, তারপরেও তো আমি একজন মেয়ে, আমি একজন নারী, আমার ভিতরেও সুখ, মানে সুখ দুঃখ কষ্ট আনন্দ বা সেই নারীদের সাথে আমি ম্যাচ করি নিজেকে, তো সব কিছু মিলে না সত্যিই ভীষণ ভালো লাগে। এবং যখন আমাকে এখন কোথাও স্টেজে আনানোর আগে যখন বলে যে চিত্রনায়িকা অপু বিশ্বাস পাশাপাশি উদ্যোক্তা অপু বিশ্বাস যখন বলে, তখন ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। বাহ, চমৎকার। এবং আমরা চাচ্ছি যে আসলে পুজো কিংবা যে কোনো উৎসবেই পোশাক সাজ সব কিছু নিয়ে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি, এবং আসলে সেটার জন্য আমরা খুঁজতে থাকি কোথায় গেলে আসলে সঠিক পোশাক কিংবা সঠিকভাবে নিজেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। সেক্ষেত্রে যারা আসলে এখন পুজো নিয়ে অনেক বেশি চিন্তিত, অনেক বেশি এক্সাইটেড, তারা নিঃসন্দেহে চলে আসতে পারে বিশ্বরঙে, এবং সাজের জন্য তো অপুদির পার্লারটি রয়েছে। আমরা আবারও একটু বিপ্লবদা আপনার কাছে ফিরে আসছি। এই যে আমরা সবসময় দেখি, যেটা একটু আগে অপুদিও বলছিলেন, যে কোনো উৎসব বা যে কোনো কনসেপ্টকে আপনি ফেব্রিক্সের মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলেন, এবং একটা আধুনিকতা একই সাথে
চমৎকার একটা মননশীলতা আমরা দেখি সেখানে। এই কাজটি আসলে করা কতটুকু সহজ বা কিভাবে আপনি করেন? আচ্ছা, এটা অনেকেই জানেন না। সেদিনও একটা প্রোগ্রামে গেলাম, আমাদের উদ্যোক্তা ভূমির ওপেনিং ছিল, তো ওখানে আসছিলেন আমাদের কিংবদন্তি দিলারা জামান, তারপরে ছিলেন আমাদের সিঙ্গার কোনাল ছিলেন, দীপা খন্দকার, অভিনেত্রী দীপা খন্দকার ছিলেন। তো কথা প্রসঙ্গে কোনালের আম্মু মানে আন্টিও ছিলেন প্রোগ্রামে, উনি আসছিলেন বিপ্লবের প্রোগ্রাম আমিও যাব, উনি চলে আসছেন, উনি স্টেজে ছিলেন, উনি মঞ্চে বক্তৃতা দিতে দিতে বলতেছেন কি আমি জীবনও জানতাম না বিপ্লব যে পেইন্টার। মানে এটা আসলেই মানে ফ্যাশন ডিজাইনার বা বিপ্লব শাহকে ওই জায়গার মধ্যে আমার পেইন্টিং এর যে চিত্রশিল্পী বিপ্লব শাহ নিচে চলে গেছে। তো যার জন্য হচ্ছে কি এটা তো আসলে ক্যানভাস, একটা আমার জন্য ক্যানভাস। তো যার জন্য হচ্ছে কি আমি যে কোনো সাবজেক্ট আমি আসলে ওই ক্যানভাসের মধ্যে নিয়ে আসতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার স্টাডি আছে এটার উপর 13 বছর চারুকলা ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেই জন্য হচ্ছে আমি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিকে কিন্তু আমি আমার ভাষায় এটাকে নিয়ে আসতে পারি, আমার জন্য কঠিন কিছুই না। কারণ হচ্ছে চিত্রশিল্পী, এবং একজন চিত্রশিল্পীর জন্য আসলে যে কোনো কিছুই যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে পাঠিয়ে দেন। আমরা যখন বলি তো যে এখন চঞ্চল চৌধুরী এত ভালো অভিনয় করে, বা আমাদের আফজাল হোসেন স্যার উনি এত ভালো বিজ্ঞাপন নির্মাতা, বা যত ভালো জায়গায় যত আপনি প্রমিনেন্ট ফিগার দেখবেন, ওদের রাহুল এত সুন্দর গান করে, তো এগুলো সব কিন্তু তারা সবাই চিত্রশিল্পী। একদম হ্যাঁ। তো ঠিক তেমনি আসলে যেমন বলি নাচের শিল্পীদের জন্য আপনি যে কোনো সেক্টরে পাঠিয়ে দেন, ওখান থেকে উইন করে বেরোবে, কারণ নাচের ভেতরে অনেক কিছুই থাকে, যেটার কারণে সে যে কোনো জায়গায় খুব পজিটিভলি ওটাকে তুলে ধরতে পারে। ঠিক তেমনি একজন চিত্রশিল্পী পারে। তো আমার জন্য হয় কি যে কোনো উৎসব, যে কোনো আনন্দ, যে কোনো সাবজেক্ট কোনো বিষয়ই না আসলে এটাকে কালারফুল করে একদম তিল থেকে তাল বানিয়ে দেওয়া। বাহ, এবং সে কারণেই আসলে আমরা তার প্রমাণটাও বিশ্ব রঙের কালেকশনের মধ্যেই দেখতে পাই। আমরা আবারও অপুদি আপনার কাছে ফিরে আসছি। পুজোর পোশাক নিয়ে তো আমরা কথা বলছি, আসলে নিজে কিভাবে সাজতে পছন্দ করেন পুজোর দিন? আমার আসলে বা সাজার ক্ষেত্রে বিশ্ব রং এখানে কতটুকু প্রায়োরিটি পায়? আমি এটা তো শুরুতেই বললাম যে আমাদের খুব ইজি করে দেয় দাদা প্রত্যেক বছর যে আসলে কোন দিনে কোনটা পরে যাব, কারণ শাড়ির মধ্যে উনি সেটা ফুটিয়ে তোলেন, এবং আমি ওই কালেকশনগুলোকে কালেক্ট করি আমার সময় বাঁচানোর জন্য। এত মানে সময় রাখি না যে আসলে কোনটা পরবো। তো দাদার কাছ থেকে অ্যাকচুয়ালি আমার খুব বেশি নেওয়া হয়, বিশেষ করে এই ফেস্টিভ ডেগুলোতে। তবে সাজের ক্ষেত্রে আমি বরাবরই যেটা চিন্তা করি সেটি হচ্ছে, যেহেতু আমি একজন চিত্রনায়িকা, আমাকে নিয়ে সকলেই চিন্তা করে যে আমি অনেক সেজে আসবো, অনেক ভারী কিছু করে আসবো, খুব অনেক কিছু। এখানেই আমি আমার সিম্পল ব্যাপারটাকে তুলে ধরি। আমি এমনও সময় হয় যে আমি মুখে কোনো মেকআপই করি না, হ্যাঁ, জাস্ট নর্মাল মানে হেয়ার ওয়াশ করার পর যে একটু হালকা ভেজা থাকে, এটাকেও আমি সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যে একটা সুন্দর শাড়ি। তবে আমি খুব ফোকাস করি, যেটা পুজোর ক্ষেত্রে আমার একটু পার্সোনালি পছন্দ, আমি একটু গোল্ডের জিনিসটাকে বেশি প্রেজেন্টেশন দিই। এতে করে হয় কি যে আমি যে ধরনেরই শাড়ি পরি না, কারণ আমি একটা সুতির শাড়ি পরলাম, হ্যাঁ, খুব একটা মনে হচ্ছিল যে এটা গর্জিয়াস, কিন্তু আমাকে তো অপবিশ্বাসের জায়গাটা একটু প্রেজেন্ট করতে হবে যে বেলা শেষে আমি তো নায়িকা, যেমন দাদা ক্যানভাসটাকে তুলে ধরে। তো ওই রকম সময় আমি যেটা করি যে একটু গোল্ড বেশি পরি, একটু ঐতিহ্যবাহী কিছু পরার চেষ্টা করি, এবং নিজেকে খুব বেশি সিম্পল রাখি। সেখানে 10 জন হয়তো বা গেছে মন্দিরে বা মণ্ডপে, তাদের মাঝে আমাকে খুঁজে বের করছে যে মেয়েটা গোল্ড পরেছে, সুন্দর একটা শাড়ি পরেছে, একদমই সাজেনি। এই যে নোটিসটা, এইটা আসলে আমি ফেস্টিভ ডেগুলোতে এনজয় করি করতে। আচ্ছা, আমরা এবার বিপ্লবদার কাছে জানতে চাইবো, অন্যদের পোশাকের ব্যাপারটা তো আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, নিজে আসলে কিভাবে পুজোটা কাটান? নিজের সাজটা সুন্দর একটা প্রশ্ন, আমি উপস্থাপক হলে এই কথাটা বলতাম। এটা খুবই ট্র্যাজেডি আসলে। মানে আমি বলি আমার পুরো লাইফে আমি যদি খুবই অবহেলা করি, সেটা আমি নিজেকে অবহেলা করেছি, কারণ কখনো আমি নিজেকে নিয়ে কখনো এইসব ব্যাপারে টেনশন করি না, এবং ঠিক তেমনি আমার ফ্যামিলিটা ওরকম। আমার স্ত্রী, আমার বাচ্চারা, ওদের এইসব নিয়ে কোনো হেডেক নাই। বাবা ওই দেখা যাবে যে পুজোর হয়তো 2 দিন আগে কিছু একটা প্ল্যান করে হয়তো, আমার বাসায় এদিক থেকে ওরা খুবই লক্ষ্মী, কোনো পেইন দেয় না, বা যেটা নিয়ে যাবো সেটাই পরে হয়তো বের হয়ে যাচ্ছে সবাই। কিন্তু আমার সারাক্ষণ সারা বছর সারা জীবন ধরে শুধু মানুষকে সাজানো নিয়ে আসলে আমার টেনশনটা বেশি কাজ করে। নিজেকে নিয়ে আমি একদমই বদলার না, আমার যে একটা লাল পাঞ্জাবি পরে ফেললাম, বা একটা গরমে একটা সাদা পাঞ্জাবি পরে ফেললাম, একদম আরাম পাই ওরকম একটা কিছু পরে ফেলি। কিন্তু নিজেকে নিয়ে আমি সাজবো, আমি এইটা করবো, ওই দিন ওইটা পরবো, আমার আসলে নিজেকে নিয়ে আমার ওই দিন চিন্তাই থাকে না। আমি চিন্তা করি আসলে আমাকে যারা, আমার কাজের যারা ভক্ত, যারা বিশ্বরঙের জন্য অপেক্ষায় বসে থাকে একটা সুন্দর পোশাকের জন্য, আমি সারাক্ষণ টেনশন করি ওনাদেরকে নিয়ে। আসলে ব্যাপারটা এরকমই হয়, যারা মিষ্টি বানায় তারা যেরকম ভাবে খুব বেশি হয়তো মিষ্টি খায় না, দাদার ব্যাপারটা ওরকম। অনেক ডিজাইনাররা আছেন, অনেক ওনার আছেন, তারা নিজেকে অনেক ভাবে যে না স্পেশালটা রেখে দিই।
আমার আসলে ওটা মাথায় কাজ করে না। আমার মনে হচ্ছে যে আমি দিন শেষ হয়তো যেটা পরে বলবো নিজে তো সুন্দর একটা পরেন, এটা সবসময় মানুষ বলে, আসলে কিন্তু আমার একদম হয়তো টুকরা কাপড় দিয়ে আমি বানিয়ে ফেলছি, কোনো কারণে রয়ে গেছে সাইড থেকে, ওরকমই হয় বেশি। তবে দাদার স্পেশালিটিটা হচ্ছে যে দাদা যেটাই পরুক না কেন এত গুড অ্যান্ড ওয়েল প্রেজেন্টেশন থাকে, মনে হয় যে দাদা নিজের জন্য বানিয়েছে। না না, একদমই ওরকম কোনো ভাবার আসার সময় থাকে না, ওই ধৈর্যটাই আমার নাই। অপু যখন কথা বলছিল যে একটা সিম্পল জিনিস, আমার খুব মনে পড়ছিল গত বছর একটা শাড়ির কথা, চ্যানেল 24 মানে ইন্টারভিউ আমাদের ছিল, তা আমি একটা বিয়ে থেকে গেছি, তো ও কি পরে আসবে একটা থাকে না যে, তো আমি গিয়ে দেখি সাদা একটা কটন শাড়ি, মনে আছে একদম কটন, ওই শুটিং তো মানে ওই এপিসোড অনেক ভাইরালও হয়েছিল, মানে আমার না, আমি মেকআপ রুমে ওরা দেখে না যে এরকম একটা নায়িকা বলতে ফ্যান্সি ঝাঁকানাকা সিল্কি এরকম মনে হয়, এরকম একটা কটন শাড়ি অপু এরকম করে পরে বসে আছে, মানে সাদার মধ্যে কালো আর মাঝখানে শুধু এক দেবীর স্কেচ ছিল, দুর্গা মায়ের স্কেচ ছিল, এরকম একটা, মানে ওইটাই বললাম যে ক্যারি করার যেটা বিষয় থাকে কনফিডেন্টলি, এইটা আসলে খুব কম মানুষের মধ্যে আছে। না তো এটার জন্য হয়তো অনেকে আমাকে অনেক বেশি পেইন দিতে, আর একটা সুতি শাড়ি পরে ইন্টারভিউ দিতে যাব। আমি এইটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, মানে এটা মেসেজ বলবো না, আমার অভিজ্ঞতা শেয়ার থেকে বলবো, সেটি হচ্ছে আমার সাজ এবং পোশাক নষ্ট হয়ে যেতেই পারে, আমি তো হইনি, আমার কনফিডেন্স আমার ওই নষ্ট হওয়ার সাজ পোশাককেই যেন সুন্দর প্রেজেন্টেশন করে এবং কনফিডেন্স নিয়ে করে। সো আমার সমস্ত মেয়েদের ক্ষেত্রে বা সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা অনেক সময় কনফিউজ থাকে যে আমি একটা বিয়ে বাড়িতে যাব, আমার একটা ভালো কাতান হতে পারতো, অনেক জড়িওয়ালা হতে পারতো, বা আমার অনেক থাকে হতে পারতো, কিন্তু তার কাছে যদি একটা সুতির শাড়িও থাকে আর যদি ছোট্ট একটা চিকন গোল্ডের একটা স্বর্ণের চেনও থাকে, আমার মনে হয় ওটা কনফিডেন্সের সাথে যদি সে ওই জায়গায় পড়ে যায়, সবার থেকে তাকে সুন্দর লাগবে। আমার একটা খুব উদাহরণ দিতে ইচ্ছে করছে, অনেক বছর আগের কথা, হয়তো মিমি আপা ভুলে গেছে, কোন একটা প্রিমিয়ার শো বা কোন একটা কিছু লঞ্চিং আমি গিয়েছিলাম, অনেক বড় একটা অনুষ্ঠানে, তো যেটা হয় রাতের প্রোগ্রাম, যেহেতু আমি ওখানে ইনভাইটেড ছিলাম, মিমি আপা মেরুনের মধ্যে গোল্ডেন হলুদ একটা জরি পাড়ের শাড়ি পরে আসছিলেন, কটন শাড়িটার দাম কত হবে ওই সময়, হয়তো 650 টাকা হবে, অথচ সবাই কিন্তু ওই অনুষ্ঠানে ঝাঁকা নাকা, কিন্তু আজকে যে প্রায় 30-25 বছর পরও আমার কিন্তু ওইটা, আমি ওই এক্সাম্পলটা সবাইকেই দিই, যে আফসানা মিমি একজন আফসানের তোয়াক্কাই করেন ওই প্রোগ্রামে কে কি পরে যাবে, উনি একটা 650 থেকে 800 টাকা তাঁতের শাড়ি পরে যেভাবে তিরিং বিরিং করে ঘুরছিলেন পুরা হল জুড়ে, এবং আমার কিন্তু আর কাউকে মনে নেই, আমার কিন্তু মনে আছে ওই অনুষ্ঠানে মিমি আপা এরকম একটা তাঁতের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি পরে ঘুরছেন। এইটাই আসলে জরুরি, যে আপনার জায়গাটা যদি আপনি জানেন আপনি কি করছেন, আপনি কি পড়ছেন, কেন পড়ছেন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ফেক থাকি, ফেক থাকার দরকার নাই। আপনি যদি ভেতর থেকে এডুকেটেড হন, আপনার নিজস্ব শিক্ষা, বিবেক, বুদ্ধি, পরিবার সব ঠিক থাকলে না, আসলে কাপড় কোনো ম্যাটারই করে না। আমরা আসলে ফ্যাশন নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি, ফ্যাশন স্টেটমেন্ট বলি কিংবা ফ্যাশন সেন্স, এটা গড়ে ওঠাও ভীষণ রকমভাবে আসলে জরুরি। আমি অপুদের কাছে একটু জানতে চাইবো আপনার ফ্যাশন সেন্সটা আসলে কিভাবে গড়ে উঠেছে? প্রথমেই আমি তো বলবো যে আমার ফ্যাশনের আমার যে মডেল রোল সে হচ্ছে আমার মা। উনি আমার চোখে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী একজন মানুষ। আর ছোটবেলা থেকে যখন দেখতাম, সেটি হচ্ছে আমার মার কপালটা আমার ভীষণ ভালো লাগতো। এই জায়গায় কিছু চুল থাকে না, আমার তো অনেক বড়, কিন্তু মার ছোট্ট একটা কপাল ছিল, তার মাঝে ছোট্ট করে একটু সিঁদুর পরতো। আর আমার মা একটু হেলদি ছিলেন, ফেসটা অনেক বড় ছিল, উনি অনেক বড় একটা টিপ পরতেন, লাল টিপ, আর শাখা পরতেন, শাখাতে একটু সোনা বাঁধা থাকতো, পলায় একটু সোনা বাঁধা থাকতো, এই যে কম্বিনেশনটা। আর পাশাপাশি আমি দেখেছি যখন আমি অনেক ছোট তখন মাকে একটু চোখে কাজল দিতে দেখেছি, বড় হওয়ার পর অতটা দেখিনি। আর এটাই আমার সবচেয়ে বড় মানে আমার ফ্যাশনের জায়গাটা। আমি দেখতাম যে আমার মা ওইটুকু নিয়েই সমস্ত জায়গায় যেত, সেটা বিয়ে বাড়ি হোক, পুজো মন্দির হোক, সব জায়গায়, এবং তাকে ভীষণ সুন্দর লাগতো, এক্সট্রা কিছু উনি করতেন না। হ্যাঁ, তো অনেক সময় আমি মাকে দেখেছি লিপস্টিকের ক্ষেত্রে, হয়তো কোনো সময় উনি আমাদেরকে সাজিয়ে গুছিয়ে উনি ভুলে গেছেন, এই লিপস্টিকটাকে ওনাকে দেখেছে হালকা করে সিঁদুরটা নিয়ে হাতে পোঁছ দিয়ে ঠোঁটে দিয়ে হালকা করে দিয়ে ভ্যাসলিন দিয়ে দিতেন। তো আমার মার কাছে যেমন আমি সাজ শিখেছি, আবার কিছু নেই সেখান থেকেও শিখেছি যে আছে তোমার কাছে। এই বিষয়টা আসলে আমি বলতে পারি আমার ফ্যাশনের টোটালিটিটা আমার মা। আজকে এখন যে ট্রেন্ড চলছে, আমি একটু বলি কথাটা, আমার মাকে, ওর কথা না, আমি আমার মাকে কল্পনা দেখেছি যে একটা সুতি শাড়ি কি যে সুন্দর করে পরতেন। আমি তো দেখেছি অনেক বিয়ে বাড়িতে যখন থাকে না, নায়র যায় না 4-5 দিনের জন্য বা 10 দিনের জন্য, সেখানে মা ম্যাক্সিমাম টাইম কিন্তু সুতি শাড়ি, সুতি কোটা, এটা সেটা খুব সুন্দর করে পরতেন, তাঁতের শাড়ি এগুলা পরতেন, সিল্ক মেটেরিয়াল খুবই কম পরতেন।
মানে এই কথাটা আমি ওদিন আমাদের ফ্যাশন ডিরেক্টর গৌতম সাহা দাদার সাথে গল্প হচ্ছিল বিষয়টা নাকি, দাদা কটন কিন্তু আসলে সবচেয়ে লাক্সারিয়াস একটা ম্যাটেরিয়াল, এটা কিন্তু অনেক মেনটেন করতে হয়, যেটা আসলে আমরা বুঝি না। যে কোনো ক্রিয়েটিভ কাজ এটা তো সৃষ্টিকর্তার ইচ্ছে, এটা তো আমাদের হাতে কিছু নাই। উনি সুন্দর হয়ে জন্মেছিল, তার মা সুন্দর, কিন্তু বাদ বাকি বিষয়টা তো তাকে সৃষ্টিকর্তাই দিয়েছেন। তো এরকম শিল্পী বলতে আমরা এটাই বুঝবো যে যেই সেক্টরে অনেকে তো অহংকার করে তার কাজ নিয়ে, এখানে অহংকার করার কোনো কিছু নাই, কারণ উনি যখন চাইবেন সব নিয়ে নেবেন আমার কাছ থেকে। তো এই প্রাপ্তিটা আসলে আমার কাছে অনেক মনে হয়, যখন দেশের বাইরে যাই বা বাইরে যেদিকে যাই, বা হয়তো আউটলেটে দাঁড়ালাম, দাদা আপনি এখানে, বা অনেক হয়তো একটু শাই ফিল করে কথা বলতে, আমার কাছে ওইটাই মনে হয় আমার জন্য সবচেয়ে। কত টাকার মালিক, কয়টা শোরুম আছে, কয়টা বাড়ি আছে, এটা কোনো ফ্যাক্টরি না আসলে। আমাকে এত মানুষ ভালোবাসে, এটা আমার জন্য অনেক বড়। এবং এত মানুষের ভালোবাসা, নিজের কর্মগুণ এবং যেই আপনি একেবারে ডেডিকেটেড হয়ে কাজগুলি করেন, সেই কাজগুলি আপনি করে যান এবং আমরাও সুন্দর সুন্দর পোশাক পেতে থাকি বিশ্ব রঙের কাছ থেকে, এবং সেটাই আমরা প্রত্যাশা করি। একইভাবে উদ্যোক্তা উপবিশ্বাস হয়ে গিয়ে যাক তার কাজ ভালো লাগছে, উদ্যোক্তা উপবিশ্বাস। হে ভগবান, আমার ডাক শুনছি, এখন ও আমাকে নায়ক না বানাইতে পারলে আমি উদ্যোক্তা বানাই ফেলছি। না দাদা, থ্যাংক দুজনকে ইউ। অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য, এবং আমরা প্রত্যাশা করছি যে আবারও আমরা একইভাবে আড্ডা দিব নতুন উৎসবে নতুন পোশাক নিয়ে আপনাদের সাথে। এবং সে পর্যন্ত সামনে যে পুজো, সেই পুজো আপনাদের ভালো কাটুক। আবারও শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা, এবং আমরা প্রত্যাশা করছি রঙে একেবারে রাঙিয়ে যাবে, বিশ্ব রঙের রঙে রাঙিয়ে যাবে এবারের পুজো। দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাকে যে পোশাকে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বিশ্ব রঙের। আমরা তিনজনেই আজকে বিশ্ব রঙের রঙে রেঙেছি। আশা করছি আপনাদের এই আয়োজন ভালো লেগেছে, এবং একই সাথে কোনো চিন্তা না করেই পুজোর রঙে রাঙিয়ে যেতে চলে যান বিশ্ব রঙে। এবং সাজ, যদি আপনারা সাজতে চান চলে যাবেন কোথায়? সিগনেচার বাই এবি বিউটি পার্লার। একদম। প্রিয় দর্শক, চলে আসবেন সেখানে, এবং আশা করছি আপনাদের পুজো ভালো কাটবে। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।